সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিফ হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আপনারা বর্তমান বাজার নিয়ে আলোচনা করার জন্য যে ফোন করে থাকেন, আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন, কারণ বাজারে বর্তমান যে অবস্থা সেটি কতটা ভালো সেটি জানার চেষ্টা করব। অনেকেই বলছেন যে জিপির মতো শেয়ার, বড় লার্জ ক্যাপের শেয়ারগুলোর প্রাইস বাড়ছে অনেকখানি, তারপরও ইন্ডেক্স নেগেটিভ। তার মানে অন্য সেক্টর এবং অন্য শেয়ারগুলো কতটা নেতিবাচক হচ্ছে, কতটা শেয়ারের দাম কমছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বালি সিকিউরিটিজের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। আরিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরিফ ভাই, যেটি বলছিলাম, আপনি যে লার্জ ক্যাপের শেয়ারগুলোর আপনি ভালো একটা মুভমেন্ট গত কয়েকদিন ধরে দেখবেন। জিপির শেয়ারের অনেকটা দাম বেড়েছে, আপনার পাওয়ার সেক্টরের শেয়ারগুলোর দাম বাড়ছে, মোটামুটি লার্জ ক্যাপের বেশিরভাগ শেয়ারের একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে, এবং যেগুলোর দাম বাড়ছে না সেগুলো কিন্তু কমছে না। কিন্তু অন্যান্য সেক্টরে মিড ক্যাপ এবং ছোট কম দামি শেয়ারগুলোর বেশ কারেকশন হচ্ছে। আপনি দেখেন যে আজকের বাজার যদি দেখেন, অনেক লার্জ ক্যাপের শেয়ারের দাম বাড়ার পরও আপনার ইন্ডেক্স মাইনাস। তার মানে অন্যান্য সেক্টরের শেয়ারগুলোর কি পরিমাণ কারেকশন হচ্ছে, এবং এটি কি কারেকশন নাকি যারা বড় যেসব ইনভেস্টর ছিল এইসব কোম্পানিতে সম্পৃক্ত তারা বের হয়ে যাচ্ছেন, নাকি বাজারটাই পুরোটা আবার সেই আগের মতো নেতিবাচক হবে? আপনার কি ধারণা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হচ্ছে মার্কেটে কারেকশন হচ্ছে, আর বিশেষ করে সূচকটা যে পর্যায়ে গেছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে যে ওই অবস্থায় ঘুরপাক খাচ্ছে যে সূচক কি 6-এর উপরে যাবে না কমবে, এটা হচ্ছে একটা দিক। আর আরেকটা হচ্ছে যে আপনি জিপির কথা বললেন, জিপি একটা বিগ ভলিউমের শেয়ার এবং এটার আর্নিং এবার খুব ভালো আসছে, ওটা ডিভিডেন্ডও ভালো দিয়েছে, হাফ ইয়ারলি যে ডিভিডেন্ড দিয়েছে সেই কারণে জিপিটা অনেক বেড়ে গেছে, এবং জিপি বাড়লে মার্কেটের ইন্ডেক্সের উপরে ভালো একটা প্রভাব পড়ে, এবং সেইটাই এই কয়েকদিন প্রভাবটা পড়েছে। এবং যেই ইন্ডেক্সটা বেড়েছে তার একটি প্রধান কারণ হচ্ছে জিপি এবং আরও অন্যান্য কিছু কিছু বড় বড় পেইডআপের শেয়ার আছে যারা নাকি ভাড়ার পরিপ্রেক্ষিতে ইন্ডেক্সটা বেশি হয়েছে। আর আপনি ছোটো যে শেয়ারগুলো বলছেন এগুলোতে আসলে একটা পর্যায়ে ছিল, আস্তে আস্তে শেয়ার একটা পর্যায়ে চলে আসছে, এবং ওখান থেকে আস্তে আস্তে এটা আবার একটা স্থির হচ্ছে। আমার মনে হয় এখানে আরও কিছুদিন এখানে থাকবে বলে আমার মনে হয়। আপনি যদি দেখেন যে ব্যাংকের শেয়ারের আমরা একটা ইতিবাচক আচরণ দেখছি, সেটি হচ্ছে যে ওরা খুব বেশি কারেকশন হচ্ছে না ব্যাংকের শেয়ারে। একটা পর্যায়ে যে বাড়ছে, হয়তো 1 টাকা বেড়ে আবার হয়তো 10 পয়সা 20 পয়সা কারেকশন হয়, ওই জায়গায় স্থির হচ্ছে। কিন্তু অন্যান্য সেক্টর আপনি যদি লিজিংগুলোর দেখেন, লিজিংগুলোর কিন্তু এই গত 1 সপ্তাহে ভালো একটা কারেকশন হয়েছে। দু একটি লিজিংয়ের আইপিডিসি বা এই দু একটি ছাড়া সবগুলোরই একটু ভালো কারেকশন হয়েছে, অলমোস্ট 10% কারেকশন হয়েছে, কোনো কোনোটা তার চেয়েও বেশি। কিন্তু আর অন্যদিকে দেখেন আপনি টেক্সটাইলে মোটামুটি একটা ভালো মুভমেন্ট ছিল, ফার্মাসিউটিক্যালস একটা ভালো মুভমেন্ট ছিল, এদের বেশিরভাগেরই একটা ভালো কারেকশন হচ্ছে। এবং আপনি দেখেন যখনই একটা ভালো মুভমেন্ট হয়, ভালো টার্নওভার হয়, তখনই কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ওই শেয়ারের দিকে ঝুঁকেন, এবং তারা এই টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালস বা অন্যান্য যে মিড ক্যাপের যে শেয়ারগুলো সেগুলোতে যখন সম্পৃক্ত হলেন তারপরেই কিন্তু কারেকশন শুরু হলো। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু সেই লোকসানের সম্মুখীনই হচ্ছেন। তাহলে আমরা দেখছি বাজারের একটা ভালো মুভমেন্ট দেখলাম, এক ইন্ডেক্স ভালো জায়গায় গেল, টার্নওভার 1000 কোটি টাকার উপরে এখন সেটি প্রতিদিনই থাকছে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা, ছোট বিনিয়োগকারীরা তারা তো আসলে মুনাফা পাচ্ছে না। যতটুকু এই ঈদের পরে যতটুকু মুনাফা করেছে, আমার মনে হয় গত 1 সপ্তাহে তার চেয়ে বেশি লোকসান করেছে। ধন্যবাদ। কেন হচ্ছে? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাপিটাল মার্কেটে কারেকশন হয়েছে, এটা একটা মার্কেটের একটা ধর্ম। কারেকশন অবশ্যই হইতে হবে মার্কেটে বাঁচায় রাখতে হলে কারেকশন হইতে হবে। কারেকশন হয়ে একটা পর্যায়ে আসবে, ওখান থেকে আবার মার্কেট মুভ করবে, এটাই হচ্ছে মার্কেটের ধর্ম। এখন সেই কারেকশনের মধ্যে কেউ না কেউ তো আপনার নেগেটিভে যাবেই, লস তো হবেই, সবাই তো লাভ করতে পারবেন না, আর সবাই লসও করবে না, এটাই ক্যাপিটাল মার্কেটের ধর্ম। আপনার ভাই আজকে সকালে ডিএসসির ওয়েবসাইটে একটা নিউজ দিয়েছে, একদম প্রথম নিউজটাই ছিল আপনার সিমটেক্সের দাম বাড়ার কারণ নেই, কোম্পানি জানিয়েছে। সিমটেক্স 31 টাকা থেকে 34 টাকা হয়েছে, আমি যতটুকু দেখলাম 3-4 দিনে।
তো 10% মতো বেড়েছে, তো 10% কোনো শেয়ার বাড়তে পারবে না নাকি, বিষয়টা কি বলেন? যে সার্বিকভাবে দেখে যেটি মনে হচ্ছে আমার যতটুকু গত 2010-এর পর থেকে এই 2017-র আজকে জুলাই মাস, আমার যতটুকু মনে হচ্ছে যে ডিএসসি বা সিএসসির আচরণ দেখে যেটি মনে হচ্ছে যেখানে কোনো শেয়ারের দাম বাড়তে পারবে না, এরকমই একটা মনোভাব। যে কেন বাড়বে, বাড়লি তুমি কেন বাড়ে, এটার তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, কেন বাড়বে, এটা কমতে পারবে, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে যে টার্নওভার বাড়ানোর জন্য যতটুকু করা দরকার সেটি করছে। তার মানে হচ্ছে আপনি কমিশন দিবেন, এই বাজারে এসে কমিশন তারা নিবে এবং সেখান থেকে তারা মুনাফা করবে, কিন্তু শেয়ারের দাম বাড়তে পারবে না, আপনি মুনাফা করতে পারবেন। আবার উল্টো দিকের ব্যাপার আছে, কিছু শেয়ারের দাম লাগামহীনভাবে বেড়েই যাবে, সেখানে কোয়ারি নাই, কিছু নাই, ওগুলো ব্যাপারে চুপ। মানে এটি স্বাভাবিক বাজার, এটি পৃথিবীতে সব দেশই কি আরিফ ভাই এরকম হয়? আপনি তো অনেক দেশে ভিজিট করেছেন, কিছুদিন আগে আমি যতদূর জানি অস্ট্রেলিয়া আপনি গিয়েছিলেন ক্যাপিটাল মার্কেটে, সেখানে দেখেছেন, মানে এটি কি স্বাভাবিক বাজার? মানে আমরা যতটুকু দেখলাম, মানে এটি কি স্বাভাবিক? আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হয় আপনার ডিএসসির প্রতি এত ক্ষোভ কেন? না না না, এখানে ক্ষোভের বিষয় তো না। আমি তো আজকেই বললাম যে আজকে একটা মানে শেয়ারের এক্সাম্পল দিলাম যে আমি 10:30 যখন ডিএসসির ওয়েবসাইট ওপেন করলাম, আমি কিন্তু প্রথমেই এই নিউজটা দেখলাম যে সিমটেক্স গতকালকে বেশ কয়েকটি ছিল, তার আগের দিনও বেশ কয়েকটি ছিল, কিন্তু উল্টো দিকে এইখানে ডিএসসির সাবেক প্রেসিডেন্ট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাবেক চেয়ারম্যান, বাংলাদেশের নামকরা অর্থনীতিবিদ, বাংলাদেশের নামকরা ব্যবসায়ী থেকে শুরু করে সব মহলের চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে সবারই একই প্রশ্ন ছিল, ডিএসসি এটি কেন করে, সিএসসি এটি কেন করে, আর যদি করতে হয় উল্টো দিকে কেন করে না। এই প্রশ্নের উত্তর আমি ডিএসসির সাবেক এমডি এর কাছে প্রশ্ন করেছিলাম, বর্তমান এমডির কাছেও করেছিলাম, তারা সদুত্তর দিতে পারে না। তারা বলেছে এটি আমার দেখার দায়িত্ব না, এটি অন্য ডিপার্টমেন্ট দেখে, এবং সেই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করলে তারা সদুত্তর দিতে পারে না, অনেক কিছু বোঝায়, কিন্তু মানে উত্তরটা যে আপনি কেন করেন সেই উত্তরটা আমি পাইনি ব্যক্তিগতভাবে। এবং মানে এটি যারা এত লোক যখন বলছে যে এটি ঠিক না, কিন্তু ডিএসসি সিএসসি এটি করেই যাচ্ছে, এবং বাজারে বিনিয়োগকারীরা আসছে যারা লোকসান করছে, মুনাফা করতে গেলেই তাদের আটকে দেওয়া হচ্ছে। তো এটি কেন হচ্ছে, এটি স্বাভাবিক কিনা? আপনি বিরতির আগে পূর্বে আমাকে যে প্রশ্ন করেছিলেন সিমটেক্স সম্বন্ধে পার্টিকুলার না, পার্টিকুলার এখানে শেয়ার নিয়ে যে আজকে যে কোয়ালিটি যেটা হচ্ছে সেজন্য বললাম, আসলে সিমটেক্সটা কিন্তু 28 টাকা থেকে উঠছে, 28 টাকা কিছুদিন থেকে উঠছে, আর কোয়ারিটা এটা হচ্ছে ডিএসসির একটা ধারাবাহিক একটা। আপনাকে পৃথিবীর কোন দেশের ক্যাপিটাল মার্কেটের আইনে বলা আছে যে 28 টাকা থেকে 34 টাকা উঠতে পারবে না? না, আমি আসছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোয়ারিটা হয়, এই কোয়ারিটা আমার কাছে ঠিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে না এই জন্য যে একটা শেয়ারের যখন উপরের দিকে উঠতে থাকে, তখন যদি এইভাবে কোয়ারি করা হয়, তখন ওইটার এফেক্টটা অন্যান্য শেয়ারের দিকেও পড়ে। আজকেই দেখেন এই সিমটেক্সের দাম কমে গেছে, ওইটার দাম কমুক পারুক সেটা ইস্যু না, কিন্তু এই সেক্টরের পুরো অবস্থা খারাপ। তা আপনি একটা মেসেজ কি দিচ্ছেন? আপনি কোয়ারি দিচ্ছেন সেটা না, আপনি মেসেজটা কি দিচ্ছেন বাজারে? এবং আপনি গতকালকে আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন এই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ইসি মেম্বার এবং আরেকজন মার্চেন্ট ব্যাংকার, তারা সম্প্রতি ইন্ডিয়া ঘুরে আসছে এবং সেখানে সেবির সাথে মিটিং করেছে, বোম্বে স্টক এক্সচেঞ্জে গিয়েছে। তারা যেটা বললেন গতকালকেই এই প্রোগ্রামে বলেছেন যে ইন্ডিয়ায় এরকম কোনো ধরনের হস্তক্ষেপ নেই, প্রাইস সেটা বাজার ডিটারমাইন করবে যে এটা বাড়বে বা কমবে, কিন্তু এই স্টক এক্সচেঞ্জ থেকে এইভাবে যে বারবার প্রশ্ন করা, আসলে এটি আমি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ল যতটুকু আমি দেখেছি এই বিষয়, এখানে কিন্তু সেভাবে কোনো মেনশন করা নেই। তাহলে এটি কেন করা হচ্ছে? এটি কি কোনো কারসাজি করে কেউ এখানে পরিকল্পিতভাবে বাজারকে ধ্বংস করার জন্য এটি করছে, কিংবা বিনিয়োগকারীরা বাজারে যাতে না আসে, মুনাফা যাতে না পায় সেটি করছে? আপনার কি ধারণা? এটা আপনার ঠিক নয়। বিনিয়োগকারীদের বাজারে না আসে, যদি স্টক মার্কেট না চলে, তাহলে আমার মনে হয় আপনার এই অনুষ্ঠানটা চলবে না। কিন্তু তাহলে এটি কেন করা হচ্ছে? আপনি বললেন এটি ঠিক না, এটি ঠিক না। আমি তো অনেক এক্সাম্পল দিলাম যে এখানে এই অনুষ্ঠানই আপনি যদি আমাদের পূর্বের অনুষ্ঠানগুলো দেখেন, হ্যাঁ, এখানে অনেক পাবেন যে এই অনুষ্ঠানই সবাই বলেছেন এটি ঠিক না। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনে বলা আছে যে অস্বাভাবিক কোনো কিছু হলে সেটা কোশ্চেন করতে পারে, কিন্তু প্রাইস বাড়লেই অস্বাভাবিক এটি কোথাও বলা নেই। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কোয়ারি করা হয় কোম্পানিগুলোকে, এই পর্যন্ত কোনো কোম্পানি কোয়ারির
উত্তরে বলে নাই যে আমার এই কারণে শেয়ারটার দাম বাড়ছে। এটা বলার জায়গা নাই, শেয়ারটা যখন বাড়বে এটি বলার বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী এটি বলার কোনো সুযোগ নেই। আপনি সম্প্রতি দেখেন, একদম রিসেন্ট একটা কথা বলি, আপনার সম্প্রতি আমরা বেশ কিছু মিডিয়ায় আমরা এটা আলোচনা করেছি, অনেক পত্রিকা নিউজ হয়েছে ফুয়াং ফুড নিয়ে। ফুয়াং ফুডের মালিকানা চেঞ্জ হচ্ছে। আসলে যদি এটা হয়ে থাকে, মানে কথা এগ্রিমেন্ট যদি হবে বা কথা হয়ে থাকে, কোম্পানি কিন্তু বলতে পারবে না যে এটি হয়েছে বা আমরা আলোচনা করছি। কোম্পানি তখনই বলতে পারবে যখন এটি সেটেলমেন্ট হবে, এগ্রিমেন্ট হবে, সেটেলমেন্ট হবে, তখন বলতে পারবে যে আমরা এটা করেছি। তার মানে আপনি এখন জেনেই আপনি কোশ্চেনটা করছেন কোম্পানির কাছে যে এটি কোনো উত্তর নেই, তার মানে আপনি কি এটি প্রতারণা করছেন নাকি আপনি কি দেখাচ্ছেন? না, প্রতারণা ঠিক নয়। সব প্রশ্নের উত্তর সবসময় পাওয়া যায় না। আপনি তাহলে আপনি প্রশ্নের উত্তর পাবেন না, এটা জেনেও যখন আপনি করছেন তার মনে রাখতে হবে। জি, কারণ কোম্পানিগুলো, কারণ শেয়ার মার্কেটে শেয়ারের প্রাইস বাড়বে কি কমবে এটা কিন্তু কোম্পানিগুলো দায়িত্ব নয়। কোম্পানি এখানে আসে নাই যে আমার দায়িত্ব না। হ্যাঁ, এগুলোর দায়িত্ব হচ্ছে এখানে যারা ইনভেস্টর আছে তারাই মার্কেটকে প্লে করে। মার্কেটে যদি শেয়ারের চাহিদা, যেসব শেয়ারের চাহিদা বাড়ে ওইসব শেয়ারের চাহিদা বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করার সময় তারা হয়তো কিছু কিছু জিনিস ফলো করে। ফান্ডামেন্টাল একটা শব্দ আছে, ফান্ডামেন্টাল কোন শেয়ারটা, এবং ফান্ডামেন্টালের আসলে এই যে ব্যাখ্যাটা আমি এখন পর্যন্ত ঠিকভাবে আমি পাই নাই। ফান্ডামেন্টাল বলতে কাকে বোঝানো হয়? এমন শেয়ার আছে ফান্ডামেন্টাল শেয়ার যে খুব ভালো আছে, একই জায়গাতে পড়ে আছে, আপনি ওই শেয়ার কিনবেন, শেয়ার দেখবো যে আপনি ওই বাড়ছে না। তো শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করতে আসছে তারা দুটা জিনিসের জন্য আসে, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন করতে চায়, আর একটা হচ্ছে ভালো ডিভিডেন্ড পেতে চায়। তো দুইটা জিনিস যদি হয় তাহলে আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে। আর ফান্ডামেন্টালের কথা যে বলতেছেন, আমরা বলি বা সিকিউরিটি কমিশন থেকে বা ডিএসসি থেকে, আর ওই যে কোয়ারির যে ব্যাপারটা, এই কোয়ারি করার আমার কাছে কোনো ধরনের প্রয়োজন নাই। কারণ একটা শেয়ার যদি বাড়ে, সেই শেয়ারটা যদি কোনো কারসাজি হয় বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটে, সেই আমার মনে হয় তারা ভিজিলেন্স যে টিমগুলো আছে তারা বসে তাৎক্ষণিকভাবেই বুঝতে পারে যে শেয়ারটা কি হচ্ছে। কোনো কিছুই দরকার ডিএসসি এবং এসএসসির যে সফটওয়্যার, তাতে সার্ভিলেন্স ডিপার্টমেন্ট এটি তাৎক্ষণিকভাবে বসে দেখতে পারে, এবং এখানে কর্তব্যরত ব্যক্তি থাকেন যার কাজে এটি দেখা। তো এখানে তদন্তর বিষয় কি, এখানে কমিটির বিষয় কেন? আর একটা জিনিস, যে কোনো শেয়ারের ব্যাপারে যখন তদন্ত হয়, সে তদন্ত রিপোর্টটা কিন্তু কেউ জানতে পারে না যে কি আসলো। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি ঝিনাইদহ থেকে বদরুল আলম বলছিলাম ভাই। জি ভাই বলেন, শুনতে পাচ্ছি। আপনি কয়েকদিন আগে বলছিলেন বোধহয় যে মিউচুয়াল ফান্ডে এখন আর বোধহয় আর ইউনিট দেওয়ার সুযোগ নেই, এবং এটা বিএসসিসি হয়তো সংস্কার করেছে। কিন্তু আমি গতকাল পর্যন্ত যেটা জানি, বিএসসিসির এমন কোনো চিঠি কোনো রেস ম্যানেজমেন্ট বা কোনো ডিবিএস আপনার যেগুলো মিউচুয়াল ফান্ড আছে তাদের কাছে কিন্তু এখনো পৌঁছায়নি যে তারা কোনো আর ইউনিট দিতে পারবে না। তো এই সম্বন্ধে আপনারা কি জানেন ভাই? আচ্ছা দর্শক ধন্যবাদ। এখানে RIU রিইনভেস্টমেন্ট ইউনিট আপনার মিউচুয়াল ফান্ডগুলো যে ডিভিডেন্ড দেয়, এটি গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড দেখছি যে তারাও শেয়ারের মতো সেই কাগজ ধরিয়ে দিচ্ছেন, এবং এটি কয়েকটি মিউচুয়াল ফান্ড, কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটি চালু করেছে। এবং বিএসসিসি এই ব্যাপারে বিষয়টি বিভিন্ন মাধ্যম থেকে, আমাদের মাধ্যম বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার মাধ্যম থেকে তারা এই বিষয়টি জেনেছে এবং তারা অবহিত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে এটি আসলে ঠিক না। এবং মিউচুয়াল ফান্ডের যে বিধিমালা পরিবর্তন হচ্ছে সেখানে এটি সংস্কারের ব্যাপার চলে আসছে, কিন্তু সেটি কিন্তু এখনও আপনার গেজেট হয়নি। তো গেজেট যেহেতু হয়নি, তার মানে এখন এই যে এখন ডিভিডেন্ডের মৌসুম চলে আসছে, এখন কি এটা দিতে পারবে কি দিতে পারবে না সেটি আসলে বিএসসিসি জানে, এবং বিএসসিসির সাথে হয়তো আলোচনা করি এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তাদের মিউচুয়াল ফান্ডগুলোর ডিভিডেন্ড ঘোষণা করবে। জি আরেকজন দর্শক আছেন। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সেলিম আসলাম। জি ভাই বলুন। হ্যাঁ, যে আমি বলছি যে আপনার এই সিম ট্যাক্সের কথা বললেন, হ্যাঁ সিম ট্যাক্সের কথা বললেন, দাম বাড়লে ওনারা করে দিলেন, কিন্তু দাম কমার পরে ওনারা কি করে দিবেন? আর একটা ইয়েতে ইপিএস দেখালো, ধরেন এক সপ্তাহে ভিতরে দ্বিতীয় রিপিট ইপিএস দেখালো, যেমন ইদানিং এ দেখাচ্ছে 5 হ্যাঁ, একবার দেখালো হয়তো -82 পয়সা, আবার পরে দেখাচ্ছে কোথায় -3.82 এরকম সামথিং দেখালো। জেমিনি সিতে দেখালো মাইনাস ইপিএস
পরে সেটা প্লাস ইপিএস দেখালো। এটা কি ডেলি ডেলি ইপিএস ঘোষণা করে কিনা? জি ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা প্রশ্নের উত্তর দিব। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আমি উত্তর থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন তো হয়ে গেছে, কিন্তু আরেকটা প্রশ্ন হলো জিপি নিয়ে। জি বলেন। যে আমাদের মার্কেটে শুধু জিপি নিয়ে বসে থাকবে, জিপির বাইরে আরো আদার্স টেলিকম, বড় বড় টেলিকম আছে বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা আমাদের দেশেও যে বড় কোম্পানি, এরা কি আসবে মার্কেটে? সরকার কি এদের আল্লাহর নামে ছেড়ে দিছে? জি ধন্যবাদ দর্শক। এখানে আপনি ইউনিলিভার নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছিল, আপনি হয়তো জেনে থাকবেন যে ইউনিলিভারের শেয়ার ছাড়ার ব্যাপারে বিএসসিসির চেয়ারম্যানও বিভিন্ন প্রোগ্রামে বলেছিলেন যে, এবং অর্থমন্ত্রীর সামনে আমিও প্রোগ্রামগুলোতে ছিলাম, অর্থমন্ত্রীর সামনে তিনি বেশ কয়েকবার বলেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর তালিকাভুক্তির ব্যাপারে উদ্যোগ নেওয়া হোক, এবং প্রধানমন্ত্রী যে লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করেছেন সেখানেও কিন্তু বিএসসিসির চেয়ারম্যান বলেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তালিকাভুক্তির ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হোক। কিন্তু মানে কি কারণে এটি হচ্ছে না সেটি আমরা জানতে পারছি না। তবে ইউনিলিভারের ব্যাপারে সরকারের কাছে যে 51 না কত % শেয়ার এরকমই আছে, সেই শেয়ারটি ইউনিলিভার বলছে সেখান থেকে বাজারে ছাড়তে, কিন্তু সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কিন্তু এটিতে রাজি হচ্ছে না, এই একটা ব্যাপার রয়ে গেছে। আর অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কেন আসছে না এখানে আসলে এটা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারাই বলতে পারবেন। আরেকটি সিমটেক্সের বিষয়টি যেটি বললেন সেটি আমরা তো এতক্ষণ ধরে আলোচনা করলাম যে আসলে দাম বাড়লেই কেন কোয়ারি দেওয়া হয়, দাম কমলে কোয়ারি দেওয়া হয় না। আরিফ ভাই একটু সাথে থাকেন, আরেকটা ফোন আছে। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। জি আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছিলাম। যে আমার প্রশ্নটা হলো ভাই, যে ভারতের ইন্ডেক্সটা দেখেন আমাদের 4,500 থেকে এখন 32,000-এর উপরে উঠে গেছে। তারা কিন্তু এটার মধ্যে হস্তক্ষেপ করে না, অথচ আমাদের 2010-এ ছিল 9,000। এখন এই 7 বছর পরেও এখনো 6,000 হইতে লাগাম টেনে ধরে, একটু প্রাইস বেশি হইলেই তারা লাগাম টেনে ধরে। এটা কারণটা কি? এই বিডিএসসিএসসির এই লোকগুলোকে বদলানো যায় না ভাই? আসলে দর্শক এটি সরকার বা নীতি নির্ধারক যারা আছেন তারাই এটি বলতে পারবেন আসলে কেন এটি হচ্ছে। আমরা যেটা পারি সেটা হচ্ছে আমাদের সামনে যে সমস্যাগুলো আসে বিভিন্ন সময় আপনারা বলেন সেটি উত্থাপন করি। মানে সরকার কি করবেন, বিএসসিসি কি করবে কিংবা ডিএসসিসিএসসি করবে সেটি আসলে তারাই বলতে পারবে, এখানে আমরা বলার কিছু নেই। না, যে প্রশ্নটা যে আপনার যে ইন্ডেক্স সম্বন্ধে যে জিনিসটা বলছে, আসলে ইন্ডেক্স নিয়ে তো অডিট হওয়ার কোনো কারণ নেই। ইন্ডেক্সের সাথে আপনি শেয়ার মার্কেটের আপনার এই উত্থান পথান যে জিনিসগুলো বলে এগুলো তেমন একটা আমার কাছে মনে হয় না, কারণ ইন্ডেক্স তার গতিতে বাড়বে, শেয়ার বাড়লে ইন্ডেক্স বাড়বে, এটাই স্বাভাবিক। আপনি তো শেয়ার বাড়তে দিচ্ছেন না। না বাড়তে দিচ্ছি না তা ঠিক নয়, শেয়ার বাড়ছে, ইন্ডেক্স বাড়বে, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আমি প্রথম দিক দিয়ে বলছিলাম যে মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার হয়ে যায়, যে একটা পর্যায়ে গেলেই ওখানে আমরা মনে করি যে এখান থেকে যদি ক্রস করে না জানি কি হয়, না জানি সরকারি কোনো হস্তক্ষেপ আসে কিনা, না জানি অন্য দিক থেকে কোনো হস্তক্ষেপ আসে কিনা, এই পরিপ্রেক্ষিতে ওই জায়গাটা স্থির হয়ে যায়, এবং যখন স্লো হয়ে যায় মার্কেট তখন আস্তে 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 নিচের দিকে যায়। একটা মার্কেট দেখবেন যত দ্রুত বাড়তে থাকে কিন্তু এর চেয়ে আর বেশি দ্রুত কিন্তু মার্কেটটা পড়ে যায়। আর ভাই আপনার কাছে একটু জানতে চাই যে কোয়ারির ব্যাপারে এটার সম্পৃক্ত একটি কোশ্চেন, সেটি হচ্ছে সম্প্রতি রিজেন্ট টেক্সটাইল এবং তুংহাই নিয়ে তদন্ত হয়েছে, বিএসসিসির নির্দেশে ডিএসসি এটি তদন্ত করেছে এবং রিপোর্ট কি হয়েছে এখন পর্যন্ত জানি না। এবং আমরা ডিএসসি থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে যতটুকু জানতে পেরেছি, আমাদের কাছে তথ্য প্রমাণ নেই, কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ ডিএসসি বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যে এই দুটি কোম্পানি নিয়ে আসলেই কারসাজি হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট কোথায়, তদন্ত হলো সেই রিপোর্ট কোথায়, এবং রিপোর্ট নাই, তাহলে তদন্তটা কেন হলো এবং শেষ পর্যায়ে কেন? আপনি যদি আজকে দেখেন, আপনি কয়েকটি জেড ক্যাটাগরির শেয়ার যদি আপনি দেখেন 50% অলমোস্ট 100% বেড়েছে, বেড়েই যাচ্ছে। আজিজ পাইপ, আপনার বিডি অটোকার, আপনার আরও ফুডের কিছু আছে, রহিমা ফুড, আপনার এগুলো প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এখন আপনি তদন্ত এগুলো নিয়ে করবেন, কারণ এই যত ডিএসসিসিএসির আচরণ হচ্ছে এটি তদন্ত হবে কখন, যে মানে 300% বাড়ার পরে। না তদন্ত তো হবে, এটা যে কোনো তদন্ত হইতেই পারে, অস্বাভাবিক কিছু, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে তদন্তটা কিসের? কারণ কোম্পানি যদি কারসাজি করে, প্রথম কারসাজি হবে সে তার অডিট রিপোর্টে,
সে অডিট রিপোর্টে যদি কোনো প্রবলেম করে থাকে, কোনো ঘাবলা করে থাকে, তাহলে অডিট রিপোর্টের যখন সাবমিট করা হয় সিকিউরিটি কমিশনে, তখন কি তারা অডিট রিপোর্টটা দেখেন না? অবশ্যই দেখেন। এবং তখন যদি যাচাই বাছাই করে, তাদের সন্দেহ হয়, তখনই তো তদন্ত করতে পারে। কিন্তু শেয়ার বাড়ার পরে তদন্ত, এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয় যে কোম্পানির কাজ সাহায্যে কি। আর কোম্পানি যদি সে যদি ম্যানিপুলেশন করে থাকে, সে যদি অন্য কোনো ম্যানিপুলেশন, তো সেটাতে আমি আগেই বলছি যে ম্যানিপুলেশন যে কোনো শেয়ারে করুক না কেন, আপনার এখন যে বেজেলের যে টিম আছে, তাদের যে সফটওয়্যার আছে, ওখানে বসে বসে তারা সেই জিনিসটা অতি সহজেই ধরতে পারে। সেই জন্য তদন্তের কোনো প্রয়োজন নাই। তদন্ত এক জায়গায় হবে যদি সে অন্য কোনো অনিয়ম করে থাকে। আরেকটি প্রশ্ন ছিল আপনার যে ইপিএস নিয়ে, মানে ইপিএস একবার দিয়ে সেটি এরপর পরিবর্তন করা, এটি যদি আপনার মানে উন্নত দেশগুলোতে হতো তাহলে তো এটা নিঃসন্দেহে মামলা হতো এবং এখানে আর্থিক মানে দণ্ড হতো, এবং সেটা হতো এই রেগুলেটর যারা এটি প্রকাশ করছেন তারা এবং যারা এই কোম্পানি দিচ্ছেন তারা। কিন্তু এখানে এরকম হয়েই যাচ্ছে, মানে এটি চাইলেই করা সম্ভব। এবং এই যে ক্ষতিগ্রস্ত হলো একবার, যে দর্শক বললেন সেটি একবার একরকম ইপিএস, কয়েকদিনের মধ্যে আবার পরিবর্তন, এখানে নিশ্চয়ই কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই ক্ষতিপূরণটা কে দিবে? আপনি বলছেন স্বচ্ছতা, জবাবদিহিতা, আমি অনেক আইন করেছি, এই করেছি, সবাই বলছেন আমরা কাজ করেছি, সবাই করছেন, আপনারাও বলছেন আপনারা কাজ করছেন। কাজ করার নমুনা এটা। তবে আমার একটা সাজেশন থাকবে যে ইপিএসগুলো যে আসলে আমাদের এখানে যে 3 মাস পর পর যে ইপিএসটা, এটা আমার কাছে বেশি একটা যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ 3 মাসের একটা ইপিএস দিচ্ছে, এটা অনেকটাই একটু মানে করে ম্যানিপুলেশন ঠিক বলবো না, গুজামিলের মতো কোনো রকমে একটা দিয়ে দেয়। এটা তো অডিট রিপোর্ট, এটা আনঅডিটেড অ্যাকাউন্টস। তো আমার মনে অন্তত 6 মাস পর পর যদি বছর 2টা হয়তো আপনি দেখেন এই ইপিএসের জন্য কিন্তু মার্কেট অনেক সময় পড়ে যায়। এখন এই যে হাফ ইয়ারলি যে রিপোর্টগুলো আসবে, এখন যে সমস্ত শেয়ারের হাফ ইয়ারলি রিপোর্ট আসবে, মিটিং দিচ্ছে, প্রত্যেকটি শেয়ারের দাম কিন্তু পড়ে যাচ্ছে। যে হাফ ইয়ারলি রিপোর্ট ইপিএসের যদি খারাপ আসে, এই যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এই যে একটা অবস্থান, এই অবস্থানের জন্য মার্কেট 3 মাসের পর আপনি ইপিএসগুলো আসতেছে। তাহলে 3 মাসের মধ্যে যদি আপনার মার্কেট পড়বে, স্থির হয়ে উঠতে 1 মাস চলে যায়, ওই অবস্থাতে আপনার কীভাবে মার্কেটটা স্থির থাকবে? মার্কেটকে স্থির থাকতে হলে মার্কেটের গতিতে চলার জন্য ব্যবস্থা করতে হবে, এবং এই ধরনের কোয়ারি সব কিছু হবে, এবং সেটা না জানায়ও করা যায়। সব কিছুতে আপনি ফ্ল্যাশ করে করতে হবে, না করে যদি এখানে তাদের একটা বক্তব্য হচ্ছে তারা একটা মেসেজ দিতে চান যে এইটি আসলে অস্বাভাবিকভাবে বাড়ছে। তাহলে সেই ঘুরে ফিরে একই প্রশ্ন আসছে যে এটি বাড়তে পারবে না। অস্বাভাবিক বাড়ছে, আপনি 40p পর্যন্ত আপনার শেয়ারকে লোন দিচ্ছেন, তাহলে কি আমি ধরতে পারি ওই 40p মধ্যে শেয়ারটা খুব ভালো শেয়ার? স্বাভাবিক, ঠিক আছে। এখন ওই শেয়ারটা 40 টাকার পি হইতে আরও আপনার মনে করেন যে 10 গুণ 20 গুণ বাড়বে, তারপর 40p হবে। এখন মাত্র 2 গুণ বাড়ার পরেই আপনি যদি কোয়ারি শুরু করে দেন, আপনি যদি ওটার উপর ইনভেস্ট শুরু করে দেন, তাইলে তো এটার এখানে আরেকটি প্রশ্ন ছিল, সেটি যদি আমরা আসি, একজন দর্শক বলেছিলেন যে শেয়ার বাজার কি জিপি কেন্দ্রিক, জিপি ছাড়া কোনো নেই? জিপি ডেফিনেটলি একটি গ্রামীণ ফোন একটি ভালো কোম্পানি এবং তার মানে হিউজ গ্রোথ, সব দিক ঠিক আছে, কিন্তু জিপি বাড়লে কখনো কোয়ারি হয় না। আপনি দেখেন কয়েকদিন আগে 20 টাকা বেড়েছিল জিপি। জি, তো গ্রামীণ ফোনের শেয়ার যতই বাড়ুক কোনো সমস্যা নাই, অন্য শেয়ার বাড়তে গেলেই আটকাচ্ছেন, মানে কেন? আপনি যেটি বললেন 40p নিচে, সেটি 7pর কোম্পানির 2% বেড়েছে, 3% বেড়েছে, ডিএসএ কোয়ারি দিয়েছে। শুধু 7p না, কিছু কিছু জিনিস এখানে, যেমন একসময় ব্লু চিপ শেয়ার ছিল, আমরা যে ব্লু চিপ বলি, এখন সেটি জেড গ্রুপের শেয়ার। ওই শেয়ারগুলো যখন বাড়ে তখনও কিন্তু কোয়ারি হয় যে কেন বাড়তেছে, কী হচ্ছে না, কেন বাড়তে তো পারে, কারণ একটা শেয়ার তো সবসময় এক জায়গায় থাকবে না, বাড়বেই, না বাড়ার তো কারণ নাই। আপনি দেখেন যে অনেক শেয়ার আজকে যদি গত 6 মাসের আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন, 6 মাসের মধ্যে অনেক শেয়ার আছে যেই শেয়ারগুলো আপনার ডবল হয়ে গেছে, আবার অর্ধেকও হয়েছে অনেক। না, অর্ধেক হয়েছে এটা ঠিক নাই, ডবল হওয়ার পরে হয়তো অর্ধেক হয়েছে, ওইটা হইতেই পারে, তাই না? তার অর্থ এই নয় যে মার্কেট খারাপ হয়ে যাচ্ছে, মার্কেট ভালো আছে, ভালো থাকবে, এটাই নিয়ম, কোনো অসুবিধা হবে না। মানে সেটি জানতে চাচ্ছিলাম যে মানে এই যে বর্তমান যে আচরণ যে আমরা দেখছি, এটি স্বাভাবিক, এটি ভালো মার্কেটের লক্ষণ, রাইট? জি। আর
বর্তমান মার্কেটের যে এখন যে স্থিতিশীলতা বা যে অবস্থা চলছে, যে সূচকের একটু উঠছে একটু পড়ছে, এটা এখানে আরেকটা কারণ আমরা সব ব্যাপারে এখন মনস্তাত্ত্বিক হয়ে গেছে। এই যে সামনে আপনার আছে কি জানি বলে আপনার বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি, হ্যাঁ জি তো এই আপনার মুদ্রানীতি এই মুদ্রানীতি নিয়েও কিন্তু আমাদের মানে শেয়ার মার্কেটে একটা আলোচনা চলছে। আলোচনা হবে না কেন? কারণ আপনারা বিনিয়োগকারীরা যা ভাবেন যে এটি বেড়েছে, আমি অনেক ব্রোকারেজ হাউসের সাথে কথা বলেছি, বাজারে কি অবস্থা খোঁজ নিতে যখন আমি ফোন দিচ্ছি বা ব্যক্তিগতভাবে আমি ভিজিট করেছি, তখন কিন্তু অনেক শোনা যাচ্ছে যে এই শেয়ারটি নিয়ে তদন্ত হবে, এই শেয়ারটি নিয়ে আপনার কিছু একটা হচ্ছে, পরের দিনই দেখি কোয়ারি দিয়ে দিচ্ছে। তো তার মানে হচ্ছে যে এই যে কোয়ারিগুলো দেয়া হচ্ছে সেগুলোও আগে জেনে যাচ্ছে বিনিয়োগকারীরা, মানে দেওয়ার আগে না, দেওয়ার আগে যদি কারো কোনো সোর্স থেকে ওরা জানতে পারে, এই মার্কেটে জানবে না তা নয়, কিন্তু তার অর্থ এই নয়। তার মানে হচ্ছে এই হচ্ছে স্বচ্ছতার জবাবদিহিতার নমুনা। আরিফ ভাই, না স্বচ্ছতার জবাব করতে হচ্ছে। আসলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি। আমরা যে সমস্যাগুলো বিভিন্নভাবে আপনারা বলেন বা বিভিন্ন স্টেকহোল্ডার আমাদেরকে বলে এবং আমাদের চোখে যেটি পড়ে সেটি আমরা উপস্থাপন করার চেষ্টা করি। এখানে কাউকে ছোট করা বা কাউকে অ্যাটাক করার কোনো বিষয় থাকে না। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য বিষয় আপনারা আগামীকালকে দৈনিক শেয়ার বিজে দেখতে পাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।